ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুই দেশের দ্বন্দ্বে যেন বাধাগ্রস্ত না হয় মহাপরিকল্পনা, মত বিশ্লেষকদের। ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন, শরিকদের দেয়া হলো 11টি মন্ত্রণালয়। এক যুগে রেলের বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেলেও বাড়েনি গতি। শিডিউল বিপর্যয় আর ধীর গতি যাত্রীদের নিত্যসঙ্গী। অপরিকল্পিত উন্নয়নেই ধুঁকছে সেবা খাতটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ভূ রাজনৈতিক কারণে তিস্তা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারতের কাছে। এখন প্রশ্ন হলো, কার বিনিয়োগে হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা? কেননা চীনের পর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারতও। তবে গবেষকরা বলছেন, চীন ভারত দ্বন্দ্বে কোনোভাবেই যেন এই প্রকল্প বাধাগ্রস্ত না হয়। সে কারণে যে দেশই আগে বিনিয়োগ করতে চায় সেটি গ্রহণ করা উচিত। সমানভাবে তিস্তা চুক্তি বাস্তবায়নেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময় যে তিস্তার উপর ভর করে জীবন জীবিকার রসদের যোগান হতো উত্তরের কোটি মানুষের, এখন সেই তিস্তাই মহা সর্বনাশের কারণ। বছর জুড়ে ভাঙ্গন, প্লাবন আর পরিচর্যার অভাবে তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। গতি পরিবর্তন করে বন্যায় আগ্রাসী হয় আর খরায় পানির অভাবে মরুকরণে রূপ নেয়। ফলে হুমকিতে পড়েছে কৃষি, জীববৈচিত্র্য, বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রায় 2-3 কিলোমিটার ভাঙতেছে, 1000 জিও ব্যাগ ফেলাইছে। এটা দিয়ে কোনো কাজ হয় না। দিকে গতবার থেকে ভাঙতে এবং তো এই দুর্পন্থ এসে গেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাত জেগে থাকে, কারণ কাছারের উপরেই তাদের বাড়ি। এখন যে কোনো সময় ভেঙে যেতে পারে। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা সফরে আসেন। এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ ও কারিগরি সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে নানা কারণে প্রকল্পের কাজ শুরু হয়নি। আর গেল মাসের 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় তিস্তা। তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত, এমন আগ্রহের কথাও জানানো হয়। তবে অধিকার কর্মীরা বলছেন, উন্নয়ন সহযোগী যে দেশেই তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে চায় সেটি বাংলাদেশের গ্রহণ করা উচিত। কেউ যদি অর্থ দেয় স্বল্প সুদে এবং কারিগরি সক্ষমতায় যে দ্রুততর সময় এটা করতে পারে, সেই কাজটি আমাদের দাবি। আর নদী গবেষকদের মতে, বিনিয়োগ যারাই করুক, তিস্তা পানি বন্টন চুক্তি সমাধান না হলে তা কোনো কাজে আসবে না। ভারত তারা যদি এখানে অর্থ বিনিয়োগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে চাই তিস্তার পানি বন্টন চুক্তি ন্যায্য হিসার ভিত্তিতে। বাংলাদেশ অংশে 115 কিলোমিটার তিস্তার 100 কিলোমিটারই চরম ঝুঁকিতে। ফলে দীর্ঘ সময় ধরে নদী পাড়ের বাসিন্দাদের যে দাবি, তিস্তা শাসন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন, তার কোনো বিকল্প নেই বলছেন অধিকার কর্মীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক পোস্টে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। পাকিস্তানের দুই নেতাকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, ভারতের মানুষ সবসময় শান্তির পক্ষে। ফলপ্রকাশের পর থেকেই বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হতে থাকেন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই তালিকায় ছিল না পাকিস্তানের নাম। সবশেষ রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। ঠিক একদিন পর অবশেষে তাকে শুভেচ্ছা জানালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিজের এক্সে দেয়া এক পোস্টে মোদীকে অভিনন্দন জানান শাহবাজ। একই দিন মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহবাজের ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, নির্বাচনের ফলাফল দেখে বোঝা যায় মোদী নেতৃত্বের প্রতি ভারতের মানুষের ভরসা রয়েছে, আর তাই মোদীর প্রতি ঘৃণাকে আশায় পরিণত করার আহ্বান জানান নওয়াজ। পাকিস্তানের দুই নেতার শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নওয়াজের পোস্টের বিপরীতে তিনি লেখেন, ভারতের মানুষ সবসময় শান্তি, নিরাপত্তা এবং প্রগতিশীল চিন্তাধারার পক্ষে দাঁড়িয়েছে। জনগণের মঙ্গল ও নিরাপত্তা সবসময়ই তার সরকারের অগ্রাধিকার হিসেবে থাকবে। মোদীর শপথ অনুষ্ঠানে প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। তবে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও চীনের কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে।
রাহানুল রানা, সময় সংবাদ। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন আরও 26 জেলা ও 70 উপজেলাকে। সে বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার চর ফ্যাশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, এ যেন আসলে যে স্বপ্নের চেয়েও বড় কিছু। কিছুদিন আগেও যারা ছিলেন একেবারে ফিটে মাটিহীন সহায়হীন সেসব মানুষ এখন বুঝে পাচ্ছেন 2 শতক জমি সহ ঘরের মালিকানা। এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে ঘর বুঝে নেওয়া আনুষ্ঠানিকভাবে এবং যে দলিল বুঝে নেওয়া সেটিকে কেন্দ্র করে এই পুরো আশ্রয়ণ প্রকল্প এলাকায় কিন্তু যে মানুষের মধ্যে বেশ একটি যে সাজ উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ এই ঘরগুলোর মালিকানা যারা পেয়েছেন তারা সবাই কিন্তু যে পাশেই আরেকটি যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু মোটামুটি সবাই চলে গেছেন, বড় একটি অংশই চলে গেছেন। এবং যারা এখনো পর্যন্ত এই আশ্রয়ণ প্রকল্পে বা তাদের ঘরগুলোতে রয়ে গেছেন তারা অল্প কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী সে আনুষ্ঠানিকতা অর্থাৎ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে এখানকার যে উপকারভোগীরা তারাও আসলে যে যুক্ত হবেন। আমি যদি একটু জানাতে চাই, আমি এই মুহূর্তে আছি যে ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায়। এবং এই আশ্রয়ণ প্রকল্পটির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে আজকে অল্প কিছুক্ষণ পরে আরও 2টি জায়গায় ভার্চুয়ালি যুক্ত হবেন, সেটি হলো যে লালমনিরহাটের কালীগঞ্জে এবং কক্সবাজারের ঈদগাঁওয়ে। এবং আজকের এই যে আনুষ্ঠানিকতা তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর হস্তান্তর করবেন। এবং একই সঙ্গে কিন্তু যদি আপনাদেরকে জানাতে চাই যে 26টি জেলা এবং যে 70টি উপজেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এবং সব মিলিয়ে এই আজকের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। এবং আজকে যে জেলাগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। এই 26টি জেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে আজকে এই যে 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমি সহ ঘর হস্তান্তর করবেন, তার মধ্যে দিয়ে কিন্তু যে প্রায় 1 লাখের মতন ভূমিহীন ও গৃহহীন মানুষ তারা কিন্তু যে উপকারভোগী হতে যাচ্ছেন। এবং সব মিলিয়ে যেটি বলা হচ্ছে যেটি ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত সরকার যে ঘরগুলো দিয়েছে তার মধ্য দিয়ে প্রায় 30 লাখের মতন অর্থাৎ 29 লাখের বেশি মানুষ কিন্তু যে উপকারভোগী হয়েছেন এই আশ্রয়ণ প্রকল্পের আওতায়। এবং কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন কেবলমাত্র ঘর বুঝিয়ে দেওয়া নয়, একই সঙ্গে যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিতের দিকেও কিন্তু যে প্রশাসন নজর রাখছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর এখন পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম ভোলার চর ফ্যাশন থেকে। রাজধানীর বসুন্ধরা আবাসিকে এসি বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানিয়েছেন দগ্ধ রক্সি আক্তারের চিকিৎসার জন্য 10 দিন আগে কক্সবাজার থেকে এফআর কেয়ার হাসপাতালে আসে পরিবারটি। থাকতেন হাসপাতালের পাশের একটি গেস্ট হাউসে। রক্সির ব্রেন টিউমার অপারেশন শেষে সোমবারই বাড়ি ফেরার কথা ছিল তাদের, তবে হাসপাতালের ছাড়পত্র না মেলায় তারা যেতে পারেননি। সন্ধ্যায় সেখানেই এসি বিস্ফোরণে আহত হন তারা। চিকিৎসকরা জানান দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক। শিশুটির 70% এবং বাকি 3 জনের 50% দগ্ধ হয়েছে। ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে বিউটি পার্লার বা সেলুন সেবার চাহিদা। বরাবরের মতো ঈদকে সামনে রেখে রাজধানীর পার্লারগুলোতে গ্রাহকদের চাপ বেড়েছে কয়েক গুণ। পরিষেবা উন্নত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে মোবাইল পেমেন্টেও দেয়া হচ্ছে নানা অফার। ঈদের আগে বেড়েছে পার্লারের ব্যস্ততা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উপলক্ষ যাই হোক, নিজেকে সুন্দর করে উপস্থাপনের চেষ্টায় পিছিয়ে নেই কেউ।
গ্রাহকদের চাহিদা বিবেচনা হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, মিনিকিউর সহ নানান আয়োজনের পসরা সাজিয়েছে রাজধানীর বিভিন্ন পার্লার এবং সেলুনগুলো। ত্বক কিংবা চুলের যত্নে সপ্তাহখানেক আগেই ঈদ প্রস্তুতি সারছেন নারীরা। ঈদ আসছে সামনে, সো ওইটাও একটু যে ঈদের জন্য একটু চেঞ্জ। আমি বেশি প্রেফার করি নতুন হেয়ার কাটস, যাতে আমার চুলটাকে দেখতে ডিফারেন্ট লাগে এক এক সময়। শুধু আয়োজনের ভিন্নতাই নয়, গ্রাহকদের সুবিধার্থে নানান সেবার পাশাপাশি রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং পেমেন্ট সুবিধাও। দেয়া হচ্ছে নানা ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার। আমাদের এখন সবচেয়ে ট্রেন্ডি হচ্ছে হেয়ার কাট, হেয়ার কালার, অ্যান্ড ফ্রম হেড টু টো উই প্রোভাইড ইচ অ্যান্ড এভরি সার্ভিস হিয়ার। সবচেয়ে বেশি বিকাশই দেখা হয় ক্যাশলেসের মধ্যে। ওইখান থেকে হচ্ছে একটা পে ব্যাক পাওয়া যায়, সেটা অ্যামাউন্টটা যতটুকুই হোক আমরা পে ব্যাক পেতে অবশ্যই ভালোবাসি। যুগ যুগ ধরে চলে আসা রূপচর্চার বিষয়টিতে মেয়েদের আগ্রহ যেমন বাড়ছে, তেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেবার মানও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গত এক যুগে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা ব্যয় হলেও ট্রেনের গতি বাড়েনি একটুও, বরং কমেছে বেশ কিছু রুটে। যাত্রীরা বলছেন শিডিউল বিপর্যয় আর ধীর গতির ভোগান্তি নিত্যসঙ্গী তাদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নেই কমেছে রেলের গতি। রেল মহাপরিচালক বলছেন উন্নয়নের সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। নাজমুস সালেহির রিপোর্ট। ট্রেন যাত্রা শুরু করে তার গন্তব্যে কত ঘন্টায় পৌঁছাবে এবং ট্রেনটি কোন সেকশনে কত কিলোমিটার গতিতে চলবে তা ঠিক করে দেওয়া হয় এমন ওয়ার্কিং টাইম টেবিলের মাধ্যমে। আমাদের হাতে আছে 2023 সালে প্রণীত সর্বশেষ 53তম টাইম টেবিল এবং একই সঙ্গে রয়েছে 2011 সালে প্রণীত 47তম টাইম টেবিল। আমরা দেখতে চাই এই এক যুগে কোন সেকশনে রেলের গতি কত বাড়লো নাকি কমলো। দুটি টাইম টেবিল বিশ্লেষণ করলে দেখা যায় 12 বছর আগে ট্রেনের গতি যা ছিল তাই রয়ে গেছে, অথচ এই 12 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বিপুল এই বিনিয়োগের কোনো প্রভাবই পড়েনি ট্রেনের গতিতে। 10 বছর আগে 4 ঘন্টা 4.5 ঘন্টা দিতাম, অন্য 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। আগে আমরা 5-6 ঘন্টা সিরিয়াল বসতে পারতাম, এখন 8 ঘন্টা 9 ঘন্টা লাগতো কোনো সময়। স্বল্প সময়ে বাড়ি যাওয়া তো দূরের কথা, এখনও ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষা করতে হয়। আর শিডিউল বিপর্যয় যেন পশ্চিমাঞ্চলের নিত্যদিনের সঙ্গী। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বুড়িমারি এই 4টা গাড়ি প্রায় লেট। ম্যাক্সিমাম টাইমে 3 থেকে 4 ঘন্টা লেট হয়। এখনো আগের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে প্ল্যাটফর্মে। কখন ট্রেন আসবে, কখন ট্রেন ছাড়বে, এটার কোনো নিশ্চয়তা নেই। ট্রেন চালকরা বলছেন টাইম টেবিলে যে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে সে অনুযায়ী ট্রেন চলে না বেশিরভাগ রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বেশ কিছু সেকশনে 10 থেকে 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। ডেড স্টপ ওইটা হলো আপনি দাঁড়াবেন, দাঁড়ায় কোথাও 5 কিলোমিটার থাকে, কোথাও আবার 10 কিলোমিটার থাকে। জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত ওইখানে 30 কিলো। কোনো জায়গায় রেজিস্ট্রেশনের কারণে 10 কিলো পর্যন্ত হইতে পারে সর্বনিম্ন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে পরিকল্পনাহীন উন্নয়নের ফলে কমছে রেলের গতি। পুরাতন লাইনগুলি যদি সংস্কার করা যেত তাহলে পুরাতন লাইনগুলিতে আমরা গতি বাড়াতে পারতাম, কিন্তু সেই সংস্কার না করে শুধু নতুন নতুন প্রকল্পের পেছনে ছুটলে পুরাতন যে রেল লাইনগুলি আছে সেটা তো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তার গতি কমছে। তো সেটা তো আসলে আমাদের অভিলক্ষ্য হওয়া উচিত না। তবে কর্তৃপক্ষ বলছে চলমান প্রকল্পগুলো শেষ হলে কিছুটা গতি ফিরবে ট্রেনের চাকায়, তবে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। হয়তো আরও 5-7 বছর পরে যখন এই ভালনারেবল পয়েন্টগুলো ডিটেক্ট হবে এবং সেগুলো রিপ্লেস হবে, তখন এটা আরও বেশি গতি বাড়বে বা এটার সুফল মানুষ পাবে। সারা দেশে রেলপথ রয়েছে 3000 কিলোমিটার, যার 63%ই ঝুঁকিপূর্ণ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুই দেশের দ্বন্দ্বে যেন বাধাগ্রস্ত না হয় মহাপরিকল্পনা, মত বিশ্লেষকদের। এবং এক যুগে রেলের বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেলেও বাড়েনি গতি। শিডিউল বিপর্যয় আর ধীর গতি যাত্রীদের নিত্যসঙ্গী। অপরিকল্পিত উন্নয়নেই ধুঁকছে সেবা খাতটি। এই ছিল সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনির। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।